আসলে কে কার প্রতারণার খপ্পরে? ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা। আমাদের আশরাফ আলী আকন ভাই তিনি চমৎকার বলেছেন তার যে দাবি সেই দাবির প্রেক্ষিতে। তবে তার একটি বক্তব্য অত্যন্ত মূল্যবান, যেটি তিনি এর আগেও কয়েকটি টকশোতে বলেছেন যে 5 দফা যে কর্মসূচি নিয়ে তারা এখন মাঠে রয়েছে, এই কর্মসূচির যে সূত্রপাত, আলোচনা, সিদ্ধান্ত, সেটা এনসিপির বর্তমান আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের বাসায় এই কর্মসূচির সিদ্ধান্ত হয়, যেটি ভাই বললেন। এবং এই কর্মসূচির আহ্বায়ক বানানো হয় নাহিদ ইসলামকে। পরবর্তীতে নাহিদ ইসলাম পোল্টি মেরেছে, যেটি তিনি এর আগে একটি টকশোতে বলেছিলেন, এবং সেই বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে যে তিনি আসলে যে 5 দফা কর্মসূচির যে ইতিহাস বা গমর, সেটি আসলে ফাঁস করেছিলেন। তা আমার কথা হলো যে আপনারা একটি বড় দল, একটি ছোট দলের মানে কথায় আপনারা এইভাবে আসলে মানে প্রতারিত হবেন কেন? তাদের ফাঁদে আপনারা পা দিলেন? আপনাদের তো অতীত অভিজ্ঞতা আছে, তাই না? তো এই অভিজ্ঞতা আপনি বলছেন যে তারা প্রতারণার ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারা বলছে যে তারাই প্রতারণা করছে। আসলে আমি সেটাই বলছি যে তার ভাষায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের সাথে প্রতারণা করেছে, যদি আমি তার বাক্যটা সঠিকভাবে বুঝতে পারি, যে তাদেরকে কর্মসূচির জন্য বাসায় ডাকলো, 5 দফা কর্মসূচি ঠিক করলো, এরপরে সেই কর্মসূচিতে তিনি আর থাকলেন না। তিনি এখন গতকাল সম্ভবত তিনি জামাত ইসলামের বিরুদ্ধে একটি পোস্ট করেছেন, এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে জামাত ইসলামের যে কর্মসূচি পিয়ারের দাবি, এটি আসলে রাজনৈতিক প্রতারণা, এবং অনেক শব্দ চয়ন যেটি করেছেন, যেটি আসলে সুচিন্তিত, পরিকল্পিত। জামাত আসলে সেটা আসলে মানতে পারছে না। জামাত খুব অবাক হয়ে গেল যে এনসিপির জন্য আমরা এত কিছু করলাম, সে এনসিপি এখন আমাদেরকে প্রতারক বলছে। দেখেন, তারা যে সময় কর্মসূচির আয়োজন করেছে, যখন জামাত আয়োজন করেছে, তখন বিভিন্ন দলের পক্ষ থেকে সেখানে সংহতি জানিয়েছে, এবং এনসিপি ওই সময় তাদের অবস্থান ক্লিয়ার করে নাই যে তারা শুধুমাত্র কি নিম্নকক্ষে পেয়ার চায় নাকি উচ্চকক্ষে পেয়ার চায়। আমরা কিন্তু আমাদের অবস্থান সেই 2021 সালে আমরা ক্লিয়ার করেছি যে আমরা উচ্চকক্ষে পেয়ার চাই, এবং যখন নিম্নকক্ষের পেয়ারের বিষয়টা যখন আলোচনা এসেছে, আমরা বলেছি যে আমরা নিম্নকক্ষে চাই না, আমরা উচ্চকক্ষে পেয়ার চাই। এবং আমরা কিন্তু জনগণের সাথে প্রতারণা করি নাই। আমরা আজকে বললাম যে নিম্নকক্ষে পেয়ার চাই, কালকে বললাম যে চাই না। বিষয়টা আসলে এরকম না, আমরা পেয়ার চাই, তবে আমরা পেয়ার চাই উচ্চকক্ষে। তবে এনসিপি বিষয়টা ক্লিয়ার করতে না পারার কারণে আসলে জামাত বা ইসলামী আন্দোলন তারা এক প্রকার বিভ্রান্ত হয়েছে। তো সেই বিভ্রান্তর দায় আসলে কে নেবে? সেটার জন্য কি ইসলামী আন্দোলন বা জামাত দায়ী নাকি এনসিপি দায়ী? সেটি নিয়ে আমি মনে করি যে তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার। তবে আকন ভাই যেটি বললেন যে তারা প্রতারিত হয়েছে বা তাদের সাথে পোল্টি মারা হয়েছে, এখন নাহিদ ইসলাম তো আসলে এই পোল্টিবাজির রাজনীতি করেন না। আমি তাকে চিনি যে তিনি যথেষ্ট শান্ত, ধৈর্যশীল এবং যথেষ্ট জ্ঞানী। হঠাৎ করে কি হলো যে তিনি আসলে ইংরেজিতে একটি পোস্ট করলেন। তার এই পোস্টটা আসলে আমি জানি না আসলে কিভাবে এনসিপির দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতেই কি এইভাবে এই পোস্টটা লেখা হয়েছে, নাকি নাহিদ ইসলাম ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এই ধরনের পোস্ট করেছেন, এটি নিয়ে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের সংশয় সন্দেহ আছে। দেখেন, শুধুমাত্র জামাত ইসলাম তো নিম্নকক্ষে পেয়ারের দাবিতে আন্দোলন করছে না, আরও 60টি দল সম্ভবত তাদের সাথে আছে, এবং তাদের এই দাবির প্রতি আপনার সমর্থন না থাকতে পারে, কিন্তু আপনি এই প্রকাশ্যে যে দাবি, সেই দাবিকে আপনি প্রতারণা জনগণের সাথে এইটা বলতে পারেন। সমর্থন আছে কিনা সেটি তো এখনো বলার সময় আসেনি। আমি তো স্পষ্ট বললাম যে আমি নিম্নকক্ষে পেয়ার চাই না, এবং নিম্নকক্ষে পেয়ার আমি কেন চাই না সেই যুক্তি আমি দিব, কিন্তু আমি বলতে পারি না যে ইসলামী আন্দোলন জনগণের সাথে প্রতারণা করছে, কারণ ইসলামী আন্দোলন নিম্নকক্ষে পেয়ারের দাবিতে তারা 2008 সাল থেকে তারা এই দাবি জানিয়ে আসছে। এই দাবি আপনার কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা আপনি মূল্যায়ন করতে পারেন, কিন্তু আপনি তো ইসলামী আন্দোলনকে বলতে পারেন না যে তারা প্রতারণা করছে। আমি ইসলামী আন্দোলনকে প্রতারণা তারা করছে এটা আমি মনে করি না। তারা প্রকাশ্যে যেটি বলার সেটি তারা করছে। হ্যাঁ, আমি তাদের দাবির সাথে সম্মত নাই হতে পারি, আমি তাদের কথা আমার কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি ইসলামী আন্দোলনকে তারা প্রতারণা করছে এটা আমি মনে করি না। দেখেন, আরেকটি জিনিস বলি, আমি অনেকগুলো টকশোতে স্পষ্ট করেছি, সেটি হলো যে এই যে আমাদের সরকার ঐক্যমত কমিশনে আমরা দেখলাম যে এনসিপি, বিএনপি, জামাত তাদের 3 জন করে মানে খুব কাছাকাছি বসায় এবং সামনে বসায়, আর অন্য দলগুলোর 1 জন করে সামনে বসায়। এমনকি যখন ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে প্রধান উপদেষ্টা আসেন, যেখানে অন্য অন্য উপদেষ্টা আসেন, তখন এনসিপি 3 জন, বিএনপি 3 জন, জামাতের 3 জন,
আর ইসলামী আন্দোলন তো বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু জানি তাদের সাংগঠনিক কাঠামো যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু জামাতের পরে তাদের অবস্থান, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যদি আমি সঠিক বিশ্লেষণটা করতে পারি, আমার কাছে মনে হয়েছে তাদের এরকম জনবল বা সাংগঠনিক সক্ষমতা আছে। সেই দলকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো না। কাকে নিয়ে যাওয়া হলো? এনসিপিকে 3 নম্বর দল হিসেবে। আবার আমি দেখি যে এনসিপির এমন এমন নেতারা ঐক্যমত্য কমিশনে মানে আসে যারা আসলে আপনার মনে হয় যে আমাদের আকন ভাইয়ের ছাত্রর মতন। এখন আকন ভাই পিছনে বসে আর তাকে সামনে বসিয়ে দেয়। এমনকি বক্তব্যের সময় আমি এটিও দেখেছি যে মাহমুদুর রহমান মান্না ভাই এত বড় নেতা, সেই নেতাকে এনসিপির একজন মানে যাকে আমরা বিপ্লবের সময়ও চিনতাম না, দেখি নাই, সেই নেতা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের থেকে বেশি মূল্যায়ন পায়। আমি তো অবাক হয়ে যাই, যেখানে স্বয়ং আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার তিনিও কিন্তু এই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে প্যানেল, সেই প্যানেল থেকে নির্বাচন করেছেন। তিনি সম্ভবত সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন ডাকসুর, আর মান্না ভাই ছিলেন ওই ডাকসুর ভিপি। তার মানে মান্না ভাইয়ের যে অবস্থান সেটা তো আমরা বুঝতে পারি। কারণ আপনি যখন ঐক্যমত কমিশনে মান্না ভাইয়ের ছেলের বয়সী একজন নেতা মানে নেতাকে আপনি যখন মান্না ভাইয়ের সামনে বসান, এই জিনিসটা বিব্রতকর না? ঠিক রাজনীতিতে এই ধরনের বিব্রতকর বিভিন্ন পরিস্থিতি এই সরকার সৃষ্টি করেছে। যেমন 3টা দলকে তারা জাতিসংঘ সফরে নিয়ে গেছে, জামাত, বিএনপি, এনসিপি। ইসলামী আন্দোলনের যে অবস্থান, আমি মনে করি তার 10 ভাগের 1 ভাগ অবস্থানও এনসিপির এখনো পর্যন্ত সারা দেশে তৈরি হয়নি, যদি আমি সঠিক মূল্যায়নটা করে থাকি। আমার কাছে মনে হয়, আমার একজন অবজারভার হিসেবে যে মূল্যায়ন, যে ইসলামী আন্দোলনের 10 ভাগের 1 ভাগও এখন এনসিপিও সেই অবস্থানটা তৈরি করতে পারে নাই। সেই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে জাতিসংঘে এনসিপিকে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ বৈষম্য দূর করা যে সরকারের দায়িত্ব ছিল, সেই সরকার পদে পদে এরকম বৈষম্য সৃষ্টি করেছে। যে সরকার এই এনসিপিকে এত গুরুত্ব দিল, সেই এনসিপি এখন সরকারের বুকে তারা ছুরি মারতেছে। কিভাবে? বলছে যে এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা নাকি সেফ এক্সিট নিতে চায়। একটি দলের সাথে নাকি লিয়াজু করেছে। দলটা কি? সেই দলটা কি এনসিপি, নাকি সেই দলটা বিএনপি, নাকি গণ অধিকার পরিষদ, নাকি জামাত? অবস্থান কিন্তু ক্লিয়ার করে না। দেখেন, আমরা যতটুকু জানি যে এই সরকার কিন্তু এনসিপির পরামর্শেই গঠিত হয়েছে। এই এনসিপির বর্তমান আহ্বায়ক তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন 8 আগস্ট শপথ নেওয়ার আগে, এবং তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি, এই লিয়াজু কমিটির পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তার মানে কি? তার মানে এই যে সরকার, এই সরকারের সাথে এনসিপি লিয়াজু আছে। কিভাবে লিয়াজু আছে একটু বিশ্লেষণ করি। এনসিপি দলটা কিভাবে গঠিত হয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে এবং জাতীয় নাগরিক মানে কমিটি ছিল এই সময় সম্ভবত নাম, জাতীয় নাগরিক কমিটি, এই দুটা সংগঠনের সমন্বয়ে। তার মানে ওইদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটির 6 জন, তাদের পরামর্শে সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, সেই কমিটির সমন্বয়ে নাগরিক পার্টি গঠিত হয়েছে এনসিপি। তার মানে কি? এই সরকারের সাথে যদি লিয়াজু কারোর থাকে, সেটা কাদের আছে? এনসিপির আছে। কিন্তু এনসিপি এখন বলছে যে এই সরকার অন্য একটা দলের সাথে লিয়াজু করেছে। আমি আসলে বুঝতে পারতেছি না যে তাদের সরকার আবার এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা হলো যে এই সরকার এখন নির্বাচনমুখী। এই সরকার এখন মনে করে যে যেহেতু আমরা সংস্কার করতে পারি নাই, যেহেতু আমরা গণহত্যার বিচারটাও করতে পারতেছি না, সুতরাং নির্বাচন দিয়ে আমাদের সসম্মানে বিদায় নিতে হবে। সরকারের উপদেষ্টারা মনে করছে যে আমরা সব কিছুতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা যদি একটি সফল নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, তাহলে এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে। এই কারণে তারা এখন নির্বাচনমুখী। কিন্তু এনসিপির নেতারা, আপনি নিশ্চয়ই জানেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে সার্জিস সাহেব, তিনি পোস্ট করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের 5 বছর থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি 5 বছরের একজন রাষ্ট্রনায়ক হিসেবে কল্পনা করেছিলেন। এখন যখন এই সরকার নির্বাচনমুখী হয়ে পড়লো এবং এনসিপি দল দেখলো যে তারা সাংগঠনিক কাঠামো আসলে বিস্তার করতে পারে নাই, 5 বছর থাকলে তারা মনে করছিল যে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবো, যেহেতু 2 বছর বা 1.5 বছর পারতেছে না, এই জন্য সরকারের সাথে তাদের এখন একটি সম্পর্কের অবনতি হয়েছে। সেই জায়গা থেকে নাহিদ ইসলাম বলছেন যে এই উপদেষ্টা পরিষদ আমাদের সাথে প্রতারণা করেছে, আমরা তাদেরকে এই জায়গায় বসিয়ে ভুল করেছি। তো ভুলটা তো আপনি করেছেন, ভুলটা তো আমি করি নাই। কারণ আপনার সরকার যদি আপনার সাথে প্রতারণা করে, সেই দায় কি আকন ভাই নিবে? সেই দায় কি আমি নিব? আপনার সরকারের সাথে আপনার ভুল বোঝাবুঝি আছে। এই ভুল বোঝাবুঝির জায়গা থেকে আপনি জুলাই জাতীয় সনদে আপনি স্বাক্ষর করেন নাই। যখন ঘোষণাপত্র হয়েছিল, সেই ঘোষণাপত্রে আপনি স্বাক্ষর করতে গেলেন, আপনি কেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে গেলেন না? এই প্রশ্নটা আমি করছি। এখন কথা হলো যে তারা মনে করেছিল যে হয়তো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হয়তো এই 8টি দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না।
যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন মানে স্বাক্ষর করার আগের দিন যে নিম্নকক্ষে পিয়ারের দাবি বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। তো পরবর্তীতে হয়তো তাদের দলীয় ফোরামে বা তাদের এই যে মানে আসন নেগোসিয়েশনের যে জোট তৈরি হতে যাচ্ছে, এই জোটে হয়তো আলোচনার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এনসিপি অতীতে আমাদের সাথে প্রতারণা করেছে, সুতরাং এনসিপির ফাঁদে আমরা পা দিব না, আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যেহেতু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ এই 7টি বা 8টি দল তারা স্বাক্ষর করেছে, এই জন্য নাহিদ ইসলাম এখন ক্ষুব্ধ হয়ে তিনি জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য এই যে নিম্নকক্ষে পেয়ারের দাবিতে যারা আন্দোলন করছে এদের প্রতি এই ধরনের নিষেধাজ্ঞা করেছেন। আমি মনে করি যে সমালোচনা থাকতে পারে, কিন্তু একটি দল বা এই জোট তারা নিম্নকক্ষে পেয়ার নিয়ে তারা যে আপনার জাতির সাথে প্রতারণা করছে এটা আমি মনে করি না, আমি এটার সাথে একমত না। কেন আমি একটু 1 মিনিটে বলে শেষ করি। দেখেন, নিম্নকক্ষে পেয়ার হলে অনেকগুলো সমস্যা হয়। সমস্যা 1 নম্বর, সেটি হলো যে এই নিম্নকক্ষে পেয়ার হলে বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না। আমাদের দেশের যারা এমপিরা হবে নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে তারা সকাল বিকাল কেনাবেচা হতে পারে, তাই না? এই ধরনের চরিত্র তো বাংলাদেশের রাজনীতিবিদদের আছে। যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না, যে দলগুলোর নিবন্ধন নাই সেই দলগুলো নির্বাচনে দাঁড়াতে পারবে না। এমনকি এই যে ভাই বললেন যে আমাদের যে দাবি ছিল সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসেছে এবং তারা বলেছে আমরা পিয়ার চাই, পিয়ারের মাধ্যমে বৈষম্য দূর হবে। কেন তারা এই দাবি করলো আমি একটু বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশে ইসলামিক দলগুলো আছে না, যেমন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা হয়তো ভবিষ্যতে বলতে পারে এদেশের যারা মুসলিম তাদের প্রতিনিধিত্ব শুধুমাত্র আমরাই করি, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে করেন তারা মিলে একটি দল গঠন করলো। এরপরে তারা বললো যে এদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে আমরা তাদের প্রতিনিধিত্ব করি, আমাদেরকে আপনারা ভোট দেন। তখন কি হবে? একদিকে ইসলাম, অন্যদিকে আপনার মানে হিন্দু ধর্ম, খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় সংঘাত লাগতে পারে। এবং এই যে পাহাড়কে নিয়ে এক ধরনের চক্রান্ত কিন্তু ভারতের রয়েছে। তখন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় তারাও বলল যে আমরা একটি দল গঠন করতে চাই, যারা মুসলিম তারা করেছে, হিন্দুরা করেছে, বৌদ্ধ খ্রিস্টানরা করেছে, আমরা কেন করব না? তখন এই যে ধর্মীয় সংঘাত সৃষ্টি হবে এবং এই যে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল, ধর্মের ভিত্তিতে বিভাজন, এই বিভাজন কিন্তু সামনে বাড়তে পারে। এই কারণে আমরা মনে করি যে নিম্নকক্ষে আসলে বাংলাদেশে পিয়ারের বাস্তবতা নাই, উচ্চকক্ষে পিয়ার হলে এই ধরনের সংকট বা সমস্যা থাকে না। উচ্চকক্ষে পিয়ার নিয়ে যদি ইসলামী আন্দোলন আরো জোর দিত বা জামাত ইসলাম বা অন্যান্য দল তাহলে হয়তো উচ্চ কক্ষে পেয়ারটা হতো, তারা আসলে নিম্ন কক্ষের পেয়ারটা বেশি জোর দিয়েছে। ভাইয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে নিম্ন কক্ষে পেয়ার যদি না হয় তাহলে উচ্চ কক্ষের প্রয়োজন নাই।